প্রতিবেশী বাংলাদেশ ভারতের তপ্ত করাইয়ের সম্পর্ক কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। উল্টো বাড়ছে দূরত্ব আর কূটনৈতিক উত্তেজনা, রূপ নিয়েছে কূটনৈতিক টাগ অফ ওয়ারে। উত্তেজনার পারদ এতটাই বাড়ছে যে দেশ দুটি কূটনৈতিক তৎপরতা সীমিত করার কথাও ভাবছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা 21শে ডিসেম্বর সে ইঙ্গিত দিয়ে বলেছেন, পরিস্থিতি খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। আর নিরাপত্তার অভাবে বাংলাদেশের চট্টগ্রামে ভিসা কেন্দ্র বন্ধ রেখেছে ভারত। চট্টগ্রাম, রাজশাহী ও খুলনায় ভারতীয় দূতাবাসের আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে হামলার চেষ্টায় ঘোলাটে হয়েছিল পরিস্থিতি। তবে দুই দেশের সেনাপ্রধানের মধ্যে টেলিফোনে আলাপ সেই পরিস্থিতিকে ঠান্ডা করেছিল। কিন্তু বাংলাদেশের ময়মনসিংহের ভালুকায় এক হিন্দু তরুণকে পিটিয়ে হত্যার পর আগুনে জ্বালিয়ে দেওয়ার ঘটনা আবারও উস্কে দেয় উত্তেজনা। পাল্টা জবাবে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে একটি দল। এই সময় বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ এসেছে বাংলাদেশের সংবাদ মাধ্যমে। ঘটনার একদিন পর ভারত দাবি করেছে, দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভের সময় কোনো নিরাপত্তা হুমকি তৈরি হয়নি। তবে এই দাবি সরাসরি প্রত্যাখ্যান করে হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা না দেওয়ার অভিযোগ তুলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা অভিযোগ করেছেন, চরমপন্থীরা নিরাপত্তা অঞ্চলের মধ্যে ঢুকলো কিভাবে। পররাষ্ট্র উপদেষ্টার এই অভিযোগ যদি সত্যি হয়, তাহলে পাল্টা প্রশ্ন উঠছে, চট্টগ্রামে ভারতের ডেপুটি হাই কমিশনারের বাসার সামনে গিয়ে হামলা চালিয়েছিল কিভাবে? প্রতিবেশী দুই দেশের মধ্যে এমন কূটনৈতিক টাগ অফ ওয়ার নজিরবিহীন। প্রশ্ন উঠছে, এই অবস্থা কি বাকযুদ্ধে সীমাবদ্ধ থাকবে, নাকি আরো জটিল হতে পারে পরিস্থিতি? তেমন কিছু হলে কি অপেক্ষা করছে সামনের দিনে? দেশের ভিতরে সীমাহীন অস্থিরতা, সহিংসতার জেরে এমনিতেই জনজীবনে যখন নাবিশ্বাস, তখন দেশের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়া উত্তেজনার ফল কি হতে পারে? বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। গত 12ই ডিসেম্বর ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার সন্দেহভাজন হামলাকারী ভারতে পালিয়েছেন, এমন খবর সামাজিক মাধ্যমে চাওয়ার হওয়ার পর ঢাকায় মূলত ভারত বিরোধী প্রচারণার নতুন গতি পায়। এরপর থেকে প্রতিদিনই দুই দেশের সম্পর্ককে ঘিরে কোনো না কোনো উত্তেজনার খবর গণমাধ্যমে প্রকাশিত হতে দেখা যাচ্ছে। সবশেষ খবর হলো 20 ডিসেম্বর দিল্লির উচ্চ নিরাপত্তা বেষ্টিত চাণক্যপুরী এলাকায় যা ঘটেছে তা নিয়ে কূটনৈতিক নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের পক্ষ থেকে বিরাট প্রশ্ন তোলা হয়েছে। 18 ডিসেম্বর ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস নামক এক যুবককে ধর্ম অবমাননার অভিযোগে পিটিয়ে হত্যা করা হয় এবং পরবর্তীতে তার মৃতদেহ গাছে বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই বর্বর হত্যাকাণ্ড কেবল বাংলাদেশে নয়, ভারতের জনমানসেও তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে। 20 ডিসেম্বর এই ঘটনার প্রতিবাদে অখণ্ড হিন্দু সেনা নামক একটি সংগঠনের প্রায় 20 থেকে 25 জন যুবক 4-5টি গাড়িতে করে দিল্লির রাধাকৃষ্ণন মার্গে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের মূল গেটের সামনে গিয়ে হাজির হয়। কিন্তু এই বিক্ষোভের প্রকৃতি এবং বিক্ষোভকারীরা যে মাত্রায় হাই কমিশনের কাছাকাছি পৌঁছতে পেরেছিল, তা নিয়ে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি আখ্যান তৈরি হয়েছে। দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের কর্মকর্তারা বিবিসি বাংলাকে জানিয়েছেন, শনিবার রাত 9টার দিকে হাই কমিশনের সামনে হিন্দু চরমপন্থীদের একটি দল বিক্ষোভ করে। তারা বাংলাদেশ হাউজের মূল ফটকের সামনে উপস্থিত হয়। এ সময় তারা বাংলাদেশ বিরোধী বিভিন্ন স্লোগান দেয়। তারা ভারতে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহকে গালিগালাজ করে বলেও বিবিসি বাংলার খবরে দাবি করা হয়। কিছুক্ষণ অবস্থানের পর এক সময় তারা সেখান থেকে চলে যায়। শনিবার রাতের ওই ঘটনা নিয়ে বাংলাদেশ হাই কমিশন থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়া হয়নি। রবিবার দুপুর নাগাদ বাংলাদেশের কয়েকটি সংবাদ মাধ্যম এ খবর দিলেও ভারত কিংবা বাংলাদেশ কর্তৃপক্ষের তরফে কোনো পক্ষ থেকে প্রথমে বিষয়টি নিশ্চিত করা হয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সওয়াল বলেছেন, এই ঘটনা নিয়ে বাংলাদেশের কিছু গণমাধ্যমে বিভ্রান্তিকর প্রচারণা লক্ষ্য করা গেছে। তিনি বলেন, প্রকৃত ঘটনা হলো ডিসেম্বরের 20 তারিখে দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের সামনে প্রায় 20 থেকে 25 জন যুবক জড়ো হয়ে ময়মনসিংহের দীপু চন্দ্র দাসের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে স্লোগান দেয় এবং একই সঙ্গে বাংলাদেশের সব সংখ্যালঘুর সুরক্ষার দাবি জানায়। 21 ডিসেম্বর সোমবার ঢাকায় এক প্রেস ব্রিফিং এ বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন অভিযোগ করেছেন, ভারতের পক্ষ থেকে বাংলাদেশ হাই কমিশনের জন্য যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা হয়নি।
তৌহিদ হোসেন কথা বলার আগেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। সে বিবৃতির পর তৌহিদ হোসেনের প্রতিক্রিয়া পরিস্থিতির টাগ অফ ওয়ারে রূপ নিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে 3টি বিষয় উঠে এসেছে। প্রথমত, ভারতের দাবি অনুযায়ী বিক্ষোভটি ছিল ছোট এবং কয়েক মিনিটের মধ্যে পুলিশ তাদের সরিয়ে দিয়েছে। দ্বিতীয়ত, ভিয়েনা কনভেনশন অনুযায়ী ভারত বিদেশি মিশনের নিরাপত্তা দিতে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। এবং তৃতীয়ত, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান আক্রমণের বিষয়ে ভারত অত্যন্ত উদ্বিগ্ন। ভারতের এই বিবৃতিতে বিক্ষোভকারীদের হাইকমিশনের মূল ফটকে পৌঁছানোর বিষয়টি নেই। জয়সওয়াল দাবি করেন যে বিক্ষোভকারীরা ফেন্স বা নিরাপত্তা বেষ্টনী ভাঙার কোনো চেষ্টাই করেনি। দিল্লির এই বিবৃতি আসার কয়েক ঘন্টা পরেই বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন সাংবাদিকদের সামনে আসেন। তার বক্তব্য ছিল একদম ঝাঁঝালো। তিনি দিল্লির এই প্রেস নোটকে পুরোপুরি প্রত্যাখ্যান করলেন। তিনি প্রশ্ন তুললেন, দিল্লির মতো সুরক্ষিত কূটনৈতিক অঞ্চলের একদম গভীরে 20 থেকে 30 জন লোক কিভাবে পৌঁছালো? সচরাচর এমন বিক্ষোভে পুলিশ অনেক আগে আটকে দেয়, বড়জোর স্মারকলিপি দিতে 1-2 জনকে আসতে দেয়। তৌহিদ হোসেনের ভাষায় ভারত পুরো বিষয়টিকে অত্যন্ত সাধারণ বা ওভার সিম্পলিফিকেশন করে ফেলেছে, যা বাস্তব পরিস্থিতির সাথে মেলে না। তবে বাংলাদেশের 2-1টি সংবাদ মাধ্যমে দিল্লির হাই কমিশনারকে হুমকি দেওয়ার যে খবর প্রকাশিত হয়েছে সেটি নিশ্চিত করতে পারেননি পররাষ্ট্র উপদেষ্টা। অন্যদিকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে উল্লেখ করেছে, ওই ঘটনার ভিজুয়াল এভিডেন্স জনগণের জন্য উন্মুক্ত, চাইলে সেটি যে কেউ দেখে নিতে পারেন। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা বলেছেন তার কাছে প্রমাণ নেই, কিন্তু শুনেছেন বাংলাদেশের হাই কমিশনারকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি প্রশ্ন তুলেন, সেখানে এসে তাকে হুমকি দেবে কেন? এই ঘটনার পর থেকে দিল্লিতে হাই কমিশনার পরিবার ঝুঁকি বোধ করছে এবং হুমকি অনুভব করছে বলে জানান তৌহিদ হোসেন। এরপর পররাষ্ট্র উপদেষ্টা যে শঙ্কার কথা জানিয়েছেন সেটি দেশ দুটির মধ্যকার সম্পর্কের আরো অবনতির ইঙ্গিত দেয়। তিনি বলেছেন, পরিস্থিতি আরো খারাপ হলে দূতাবাসের কর্মকর্তাদের সীমিত করার পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, ভারতীয় কর্মকর্তাদের মানসিক প্রস্তুতি নিয়ে রাখতে বলা হয়েছে। তবে কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। তৌহিদ হোসেন যখন দিল্লি নিরাপত্তা নিয়ে কথা বলছিলেন তখন প্রশ্ন উঠেছে, তাহলে চট্টগ্রাম, খুলনা আর রাজশাহীতে ভারতীয় সহকারী হাই কমিশনের কি হবে? যদি দিল্লির 20 থেকে 25 জন যুবককে আটকানোই ভারতের দায়িত্ব হয়, তবে বাংলাদেশের চট্টগ্রাম, রাজশাহী এবং খুলনায় ভারতীয় সহকারী হাই কমিশনের যে হামলা ও বিক্ষোভ হলো সেটিকে তিনি কিভাবে ব্যাখ্যা করবেন? ডিসেম্বরের মাঝামাঝি সময় ইনকিলাব মঞ্চের নেতা শরীফ ওসমান বিন হাদির মৃত্যু বাংলাদেশের তীব্র ভারত বিরোধী মনোভাব তৈরি করে। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে 19 ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশন এলাকায় ভাঙচুর ও বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা ইটের টুকরো ছুঁড়ে কার্যালয়ের ক্ষতি সাধন করে। একই ধরনের উত্তেজনা বিরাজ করছিল রাজশাহী ও খুলনাতেও, যার ফলে ভারত সেখানে ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়। চট্টগ্রামে ভারতীয় ডেপুটি হাই কমিশনার বাসভবনে ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে, যার ফলে ভারত সেখানে অনির্দিষ্টকালের জন্য ভিসা কার্যক্রম স্থগিত করতে বাধ্য হয়েছে। আবার প্রকাশ্যে জনসভায় সরকার সমর্থক এক নেতা বাংলাদেশ থেকে ভারতীয় হাই কমিশনারকে লাথি দিয়ে বের করে দেওয়ার হুমকিও দিয়েছিল, কিন্তু এ বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। দর্শক, উভয় দেশই তাদের ভূখণ্ডে থাকা বিদেশি মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে আংশিক বা পূর্ণাঙ্গভাবে হিমশিম খাচ্ছে। দিল্লির পক্ষ থেকে উল্টো বলা হয়েছে, বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির উপর নজর রাখছে ঢাকার দূতাবাস এবং সংখ্যালঘুদের উপর আক্রমণের উদ্বেগ ও নৃশংসতার বিচার দাবি করছে। তবে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা দীপু দাসের উপর এই বর্বর হামলা এবং নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা সংখ্যালঘু নির্যাতন হিসেবে মানতে নারাজ। তার ভাষায় এটি বাংলাদেশের একজন নাগরিকের হত্যাকাণ্ড। দর্শক, পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে সামনের দিনগুলোতে সংখ্যালঘু ইস্যু নিয়ে পরিস্থিতি আরো জটিল হওয়ার আশঙ্কা থেকে যাচ্ছে। যদিও রাজনীতি আর কূটনীতি যখন ঝগড়ায় ব্যস্ত, তখন এক অদ্ভুত শান্ত চিত্র দেখা গেছে সামরিক মহলে। খবর হলো, ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে কথা বলেছেন। সেনাপ্রধানদের এই কথোপকথনের মূল বিষয়বস্তু ছিল সীমান্তে উত্তেজনা প্রশমন এবং বিশেষ করে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড ও ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে উদ্ভূত জনরোষ সামলানো।
ভারতের আশঙ্কা ছিল যে বাংলাদেশে বিরাজমান অস্থিরতা সীমান্ত পাড়ি দিয়ে তাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোতেও প্রভাব ফেলতে পারে। অন্যদিকে বাংলাদেশের সেনাপ্রধানের জন্য এই যোগাযোগ ছিল আগামী 2026 সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত সাধারণ নির্বাচনের আগে অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার একটি কৌশল। ভারতীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, জেনারেল ওয়াকারুজ্জামান ভারতকে এই মর্মে আশ্বস্ত করেছেন যে বাংলাদেশে ভারতীয় সম্পদ সম্পূর্ণ সুরক্ষিত আছে। তবে দুই সেনাপ্রধান কথা বললেও ভারত তার চিকেন নেক সীমান্তে সামরিক শক্তি আরো জোরদার করছে। বিশেষ করে ভারতের 7 সিস্টার্স নিয়ে এনসিপির হাসনাত আব্দুল্লাহর মন্তব্যের পর ভারতের উচ্চপদস্থ সেনা কর্মকর্তারা 2 দফা সীমান্ত সফর করেছেন। দর্শক, ভারত ও বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে একটি শীতল কূটনৈতিক যুদ্ধ বলা যেতে পারে, যেখানে শব্দের লড়াই চলছে ঠিকই, কিন্তু তলে তলে সামরিক সহযোগিতার সূক্ষ্ম সুতোটিও এখনো ছিঁড়ে যায়নি। বর্তমানে দুই দেশের সম্পর্ক রাজপথের আবেগ এবং ডিজিটাল প্রোপাগান্ডা নিয়ে নিয়ন্ত্রিত হচ্ছে। একদিকে দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড, অন্যদিকে ওসমান হাদির মৃত্যু। এই দুই ইস্যু দেশ দুটির কূটনীতিকে যেন রোলার কোস্টারের ময়দানে নামিয়ে দিয়েছে। প্রশ্ন হলো, দুই দেশের উত্তেজনার পারদ কি শেষ পর্যন্ত রক্তক্ষয়ী যুদ্ধের দিকে গড়াবে, নাকি সব পক্ষের শুভ বুদ্ধিতে পরাজিত হবে রক্তনেশা? দেশে রাজনৈতিক শূন্যতা দেখা দিল, আপনি ফিরলেন না। প্রতিশোধের আগুনে নির্বিচারে মানুষ মূল্য, তখনও ফিরলেন না। একদল অরাজনৈতিক ব্যক্তি এসে রাষ্ট্র ক্ষমতা দখল করে সংবিধান ফেলে দিতে চাইল, কোর্ট কাচারি তছনছ করল, আইনের শাসনের পরিবর্তে মবের শাসন কায়েম করলো। তবু আপনি ফিরলেন না। কয়েকশো কারখানা বন্ধ হলো, কয়েক লক্ষ মানুষ বেকার হলো, আপনি নির্বিকার। কৃষকেরা সার পাচ্ছে না, আপনার কিছুই যায় আসে না। নারীরা ঘর থেকে বের হতে পারছে না, আপনি দেখেও দেখেন না। অভাবে গরিব মানুষের পেট আর পিঠ এক হয়ে যাচ্ছে, আপনি চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। অনির্বাচিত সরকার বিদেশিদের হাতে বন্দর তুলে দিচ্ছে, একটার পর একটা গোপন চুক্তি করছে, দেশকে যুদ্ধে জড়াচ্ছে, আর আপনি রয়ে গেলেন লন্ডনে। আপনার দলের বড় বড় নেতাদের নিয়ে অনলাইনে অফলাইনে নোংরামি হলো, তাদের বাসার সামনে মব হলো, পিটিয়ে বেহেশতে পাঠানোর হুমকি দিল। আপনি কিছুই করলেন না। দেশে ফিরে দলের হাল ধরা তো দূরে থাক, নিজ দলের নেতাদের পক্ষে কথা বলার পরিবর্তে আপনি কারো সদস্যপদ স্থগিত করলেন, কাউকে করলেন মনোনয়ন বঞ্চিত। সবই মানলাম, কিন্তু যার গর্ভে আপনার মানব অঙ্কুর বিকশিত হয়েছে, সেই জনম দুঃখী মা যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, আপনি তখনও ফিরছেন না। জনাব তারেক রহমান, আপনি আসলে কবে ফিরবেন, নাকি আদৌ ফিরবেনই না? দর্শক, এর আগে ইশতেহারের একটি ভিডিওতে আমরা তারেক রহমানের ফিরে না আসার কারণ ব্যাখ্যা করেছিলাম। ভিডিওতে আমরা বেশ কয়েকটি কারণ বলেছিলাম। এর মধ্যে একটি কারণ হলো ডক্টর ইউনূস, জামায়াতে ইসলাম আর জুলাই যোদ্ধাদের সাথে বিএনপির গোপন চুক্তি। আমরা বলেছি এই চুক্তির কারণে তারেক রহমান দেশে ফিরছেন না। তারেক রহমান দেশে ফিরলেই চুক্তি ভঙ্গ হবে, ডক্টর ইউনূস পরিণত হবেন নিছক এক পুতুলে, আর রাষ্ট্রের সকল ক্ষমতা এসে ঘনীভূত হবে তারেক রহমানের পায়ের কাছে। ফলে ডক্টর ইউনূসের পক্ষে ষড়যন্ত্রের বাকি অংশের বাস্তবায়ন আর সম্ভব হবে না, এবং ষড়যন্ত্রের চুক্তিও রক্ষা হবে না। তারপর বলেছিলাম মুচলেকার কথা। কথিত আছে 2008 সালে জীবনে আর কখনো রাজনীতি করব না বলে সেনাবাহিনীর কাছে মুচলেকা দিয়ে দেশ ছেড়েছিলেন জনাব তারেক রহমান। আমরা বলেছি সেই মুচলেকা হয়তো এখনো বলবৎ আছে, তাই তিনি দেশে ফিরছেন না। ওই ভিডিওটিতে যে কারণটি সবচেয়ে বড় করে দেখিয়েছিলাম তা হলো তিনি আসলে কোনো রাজনীতিবিদই নন, কারণ রাজনীতিবিদরা সাধারণত সংকটে ভয় পান না, অথচ তারেক রহমান ভয়ে সংকুচিত হয়ে আছেন। তিনি চাইছেন রাষ্ট্র ক্ষমতা নিশ্চিত করেই তবেই দেশে ফিরতে। আমরা সবাই জানি তারেক রহমানের এখন দেশে ফিরে আসার প্রয়োজনীয়তা একান্তই ব্যক্তিগত, একান্তই পারিবারিক। এখানে রাজনীতি বা ক্ষমতা দখলের লড়াই কিংবা দ্বন্দ্ব কোনোটিই নেই। মায়ের অসুস্থতার ইস্যুতে বর্তমানে তার কোনো রাজনৈতিক প্রতিপক্ষ নেই। দেশে ফেরার পর তিনি কোনো প্রকার বাধার মুখেও পড়বেন না, তবুও তিনি আসছেন না।
তবুও তিনি ফিরছেন না। অবশ্যই কৈফিয়ত তিনি দিয়েছেন। 28 নভেম্বরে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টটি ছিল এমন সংকটকালে মায়ের স্নেহ স্পর্শ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে, কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয়। স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত। রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমার পরিবার আশাবাদী। হ্যাঁ, এটা ঠিক যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে ফিরলে তাকে কারাগারে প্রেরণ করা হতো। আওয়ামী লীগের কেউ কেউ হয়তো 21 আগস্টের গ্রেনেড হামলার প্রতিশোধ নিতে চাইতো। সঙ্গত কারণে এই পুরোটা সময় তিনি নিরাপদে বিদেশে অবস্থান করেছেন। কিন্তু এখন তো বিএনপি সমর্থিত সরকারি ক্ষমতায়। বিএনপি জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। কে না জানে আওয়ামী লীগহীন নির্বাচনে বিএনপির জয় নিশ্চিত এবং তারাই সরকার গঠন করবে। তাহলে তিনি দেশে ফিরছেন না কেন? কেন দেশে ফেরার জন্য তিনি স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারছেন না? তার দেশে ফেরার সিদ্ধান্ত তাহলে কে নেবে? অনেকেই ভারতের দিকে আঙ্গুল তুলছে, কিন্তু আমরা মনে করি না ভারত তারেক রহমানের কোনো প্রকার শারীরিক ক্ষতি করতে পারে। ভারত যে এমনটা করে না এটা প্রমাণিত। বাংলাদেশ ও পাকিস্তানে অনেক ঐতিহাসিক নেতা খুন হয়েছেন, এর কোনোটির সঙ্গে ভারতের নাম জড়িত নয়। হ্যাঁ, তারেক রহমানের রাজনীতিতে ফিরে আসা ভারতকে শঙ্কিত করবে হয়তো, কিন্তু দেশে ফিরে আসতে বাধা দেবে এমনটা মোটেও বলা যাচ্ছে না। তাহলে কে সেই কালপ্রিট? কার হাতে তারেক রহমানের দেশে ফেরার ভাগ্য ঝুলে আছে? ডক্টর ইউনূস নয় তো? না, ইউনূসের প্রেস সেক্রেটারি বললেন সরকারের তরফ থেকে কোনো প্রতিবন্ধকতাই নেই। তাহলে কে? ব্রিটেন? তবে কি ব্রিটেনই তারেককে দেশে ফিরতে দিচ্ছে না? ব্রিটেনে তারেক রহমানের স্ট্যাটাস হচ্ছে তিনি একজন প্রোটেক্টেড পারসন, অর্থাৎ সেখানে তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন। এখন কেউ কেউ বলছেন ব্রিটেন যদি অনুমতি না দেয় তাহলে তারেক রহমান দেশে ফিরতে পারবেন না। কথাটি একেবারে মিথ্যে নয়, আবার লোকে যেমনটি বলছে সেরকমও নয়। আসলে তিনি কোন অসুবিধার কথা উল্লেখ করে ব্রিটেনের রাজনৈতিক আশ্রয় নিয়েছেন সেটি হলো মূল বিবেচ্য বিষয়। আশ্রয় নেওয়ার সময় তিনি যদি বলে থাকেন বাংলাদেশে অনেক গরমে তার খুব কষ্ট হয়, তাহলে ব্রিটেন যখন দেখবে বাংলাদেশে গরম আরো বেড়েছে তখন তারেক রহমানকে দেশে ফেরার ছাড়পত্র দেবে না। অথবা তিনি যদি বলে থাকেন বাংলাদেশে অনেক গরিবেরা তাকে ভয় দেখায়, তাহলেও ব্রিটেন তাকে দেশে ফিরতে দেবে না। কারণ গত 1.5 বছরে বাংলাদেশে গরিবের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে, অর্থাৎ তারেক রহমানের নিরাপত্তার ঝুঁকিও দ্বিগুণ হয়েছে। এই পরিমাণ ঝুঁকিতে থাকা একটা ব্যক্তিকে তো তারা বিদায় দেবে না। কিন্তু রাজনৈতিক আশ্রয় নেওয়ার সময় তিনি যদি বলে থাকেন দেশে ফিরলে আওয়ামী লীগ সরকার তাকে ফাঁসির কাস্টে ঝোলাবে অথবা জেলে ভরবে, সেজন্য তিনি রাজনৈতিক আশ্রয় নিয়েছেন, তাহলে কিন্তু তারেক রহমানের দেশে ফিরতে কোনো সমস্যাই নেই। কারণ ব্রিটেন যখন দেখবে শেখ হাসিনা তো বটে, পুরো আওয়ামী লীগ সরকারই এখন দেশ ছাড়া এবং স্বয়ং শেখ হাসিনা একটি ফাঁসির রায় সঙ্গে নিয়ে ঘুরছেন, তখন তারা খুশি হবে এবং জনাব তারেক রহমানকে দোয়া দরুদ পড়িয়ে প্লেনে তুলে দেবে। অর্থাৎ ব্রিটেনের পক্ষ থেকে তাকে আটকে রাখার কোনো কারণই নেই। তবে হ্যাঁ, ব্রিটেন এবং ব্রিটেনের মিত্র, বিশেষ করে যুক্তরাষ্ট্র যে কিনা আবার ভারতেরও কৌশলগত বন্ধু, সেই যুক্তরাষ্ট্র যদি তারেক রহমানের দল বিএনপিকে এখনো সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করে, মানবতার শত্রু কিংবা আঞ্চলিক ভারসাম্য বিনষ্টকারী হিসেবে দেখে, তাহলে কিন্তু ব্রিটেন তারেক রহমানকে ছাড়বে না। হ্যাঁ, তাকে বন্দী হয়তো করবে না, কিন্তু দেশে ফিরে একজন ম্যাড প্রাইম মিনিস্টারও হতে দেবে না। দর্শক, খালেদা জিয়া আমাদের দেশের একজন গুরুত্বপূর্ণ নেতা। তিনি 2 বারের পূর্ণ এবং 1 বারের খণ্ডকালীন প্রধানমন্ত্রী। 90-এর গণ অভ্যুত্থান থেকে শুরু করে এই দেশের একাধিক ঐতিহাসিক আন্দোলনে তার বলিষ্ঠ ভূমিকা আছে। কিন্তু এসবের বাইরেও তিনি একজন মানুষও বটে। তিনি একজন স্ত্রী, একজন মা। আমরা প্রত্যেকেই কারো না কারো সন্তান। আমরা জানি
মায়ের সাথে সন্তানের সম্পর্ক কেমন হয়। মায়ের জীবনের শেষ দিনগুলোতে পাশে থাকার জন্য তারেক রহমান যদি দেশে ফিরতেন, যদি শয্যাশায়ী মায়ের পাশে বসে মাথায় একটু হাত বুলিয়ে দিতেন, যদি আজন্ম বেদনা থেকে নিঃসৃত মায়ের অশ্রুজল মুছে দিতেন, মায়ের হাতটা শক্ত করে ধরে বলতেন, চিন্তা নেই মা, আমি তোমার পাশেই আছি। মানুষের মনের বায়োস্কোপে এরকম অসংখ্য ছবি আসা যাওয়া করছে, কিন্তু খালেদা পুত্র তারেক রহমানের আসার কোনো খবর নেই। তবে কি ডক্টর ইউনূস জামায়াত আর জুলাই যোদ্ধাদের সাথে করা গোপন চুক্তির ফিসফাসি ঠিক? তবে কি তারেক রহমানের কাছে মাতৃস্নেহের চেয়ে ষড়যন্ত্রটাই বড়? অথচ আমরা জানতাম রাজনীতিবিদদের কাছে দেশটা মায়ের মতোই, কিন্তু সেই মায়ের বিরুদ্ধে জনাব তারেক রহমান এমনই এক ষড়যন্ত্রে জড়িয়েছেন যে মৃত্যুশয্যায় শায়িত গর্ভধারিণীর হাত ধরার জন্য দেশে ফিরতে পারছেন না তিনি। কারণ তারেক রহমান যদি এই মুহূর্তে দেশে ফিরে আসেন, তাহলে রাষ্ট্র ক্ষমতার ভারসাম্য নষ্ট হবে, দেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপ আমূল পাল্টে যাবে, জামায়াতে ইসলামের দৌরাত্ম্য কমবে, এনসিপির মবস্টাররা গা ঢাকা দেবে। তখন ডক্টর ইউনূসও বেকায়দায় পড়বেন। তিনি কোনোভাবেই তার উপর অর্পিত দায়িত্ব বা শয়তানির বাস্তবায়ন করতে পারবেন না। সেটি তারেক রহমান ও বিএনপির জন্য কেবলই বিপদ বয়ে আনবে।